জয় রাম। আমি অমৃতা। আমি ঠাকুরের কথা বই থেকে একটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি যেদিন সেই দুনিয়ায় ভালো করার ভদ্রলোককে আমার বাড়িতে লইয়া আসিলাম, সেই দিন রাত্রিতেই ঠাকুর ঢাকা চলিয়া যাওয়ায় সে যাত্রায় আর তাহার সহিত আমার সাক্ষাৎ হয় নাই। কিছুদিন পরে বড়দিনের ছুটিতে ঢাকা যাইয়া শুনিলাম যে ঠাকুর ইতিমধ্যেই সেখানে গিয়াছিলেন এবং কয়েকদিনের জন্য বিক্রমপুর গিয়াছেন, শীঘ্রই ফিরিয়া আসিবেন। মনটা উৎফুল্ল হইয়া উঠিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার এক দুশ্চিন্তাও আসিয়া উপস্থিত হইল। মাত্র 10 দিনের ছুটি, 3 দিন তো প্রায় পারই হইয়া গেল। বাকি কটা দিনের মধ্যে ঠাকুর আসিয়া না পড়িলে তো আর তার সহিত দেখা হইবে না। সেই দিন বৈকালে কিন্তু নিশ্চিত হইতে পারিলাম। ঠাকুরের খোঁজ ধীরেন মজুমদার মহাশয়ের ওয়াইজ ঘাট রোডের দোকানে আসিয়া জানিলাম যে সেদিন প্রাতঃকালেই ঠাকুর আসিয়াছেন এবং ধীরেনবাবুর বাড়িতেই আছেন। শুধু নিয়ম রক্ষার জন্য বৈকালে আসিয়া তিনি দোকানটিতে খুলিয়াছিলেন। প্রফুল্লবাবু ও হরিদাসবাবুও আমার সঙ্গে ছিলেন। তাহারা ধীরেনবাবুকে সঙ্গে আমাকে পরিচয় করিয়া দিলেন। আমার মনে হইল যে ধীরেনবাবু যেন অত্যন্ত বিষণ্ণ, কারণ জিজ্ঞাসা করিতে বলিলেন যে দুপুরবেলা তাহার ঠাকুরের সঙ্গে এই দোকানের সম্বন্ধে আলোচনা হইয়াছিল এবং সকল কথা শুনিয়া ঠাকুর নাকি দোকানটিকে বাড়িতে লইয়া যাইতে বলিয়াছিলেন। এই জন্যই জীবিকার একমাত্র অবলম্বন এই দোকানটার ভবিষ্যৎ ভাবিয়া তাহার মন অত্যন্ত খারাপ হইয়া গিয়াছে। আমি কি বলিয়াছিলাম স্মরণ নাই, কিন্তু কয়েক বৎসরের মধ্যে ঠাকুরের কথা মতন দোকানটি বাড়িতেই আনিতে হইয়াছিল। দোকানটি ছিল 4 দরজা একটি বড় ঘর লইয়া। কয়েক মাস পরে গ্রীষ্মের ছুটিতে ঢাকা আসিয়া দেখিলাম একটি দরজা গিয়াছে। আরও একটা বৎসরের মধ্যে 2টি দরজা চলিয়া গিয়া একটিতে আসিয়া ঠেকিয়াছে। কিছুকালের মধ্যে অবস্থা থাকিয়া দোকানটা বাড়িতে শীঘ্রই চলিয়া আসিয়াছে। সে যাহাই হোক, কিছুক্ষণ পরে বীরেনবাবু দোকান বন্ধ করিলেন এবং আমাদিগকে সঙ্গে লইয়া তাহার বাসায় ফিরিয়া আসিলেন। আমার উপরে যাইয়া ঠাকুরকে প্রণাম করিয়া তাহার নিকট বসিলাম। সাধারণ কুশল প্রশ্নাদি ছাড়া অন্য কোনো আলোচনা হইয়াছিল কিনা মনে করিতেছি না। প্রফুল্লবাবু অনুরোধে ঠাকুর পরের দিন প্রাতঃকালে তাহাদের বাড়িতে অর্থাৎ আমার শ্বশুরালয়ে যাইতে স্বীকৃতি হইলেন এবং স্থির হইল যে তিনি 2 দিন সেখানেই থাকিবেন। ব্যবস্থাটি ধীরেনবাবুই বিশেষ মনঃপূত হইল না বুঝিতে পারিলাম, কিন্তু ঠাকুর নিজের সম্মতি দেওয়ায় তিনি আর বিশেষ কিছু বলিতে পারিলেন না। ধীরেনবাবু সহজে ঠাকুরের তাহার বাড়ি ছাড়িয়া অন্য কোথাও যাইতে দিতে চাহিতেন না। সুতরাং কথাটা এত সহজে মীমাংসা হইয়া যাওয়া স্বস্তির নিশ্বাস ফেলিলাম। কিছুক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। পরের দিন ভোর হইতে অধীর আগ্রহে ঠাকুরের জন্য অপেক্ষা করিয়া রহিলাম, কিন্তু ঠাকুর আসিলেন না। প্রফুল্লবাবু আমাকে যাচ্ছে তাই করিতে লাগিলেন। তিনি প্রস্তাব করিয়াছিলেন যে অতি ভোরে আসিয়া ঠাকুরের সঙ্গে করিয়া লইয়া যাইবেন। এই কথার উপরে আমি বলিলাম যে প্রফুল্লবাবু অতি ভোর অর্থ অন্তত বেলা 9টা। এই শীতের দিনে কখনোই তিনি 7টার পূর্বে গাত্রস্থান করিতে পারবেন না। তারপর শৌচ, দাঁত মাজা, মুখ ধোয়া ইত্যাদি অন্তত 2 ঘণ্টা দেড়েক প্রয়োজন। এক গলা পরিষ্কার করিতেই তাহার প্রায় 20 মিনিট লাগে। সুতরাং তাহার পক্ষে ভোরে যাইয়া ঠাকুরকে লইয়া আসার কোনো মানেই হয় না। আর ঠাকুর যখন বলিয়াছেন তিনি নিশ্চয়ই নিজেই যাইতে পারিবেন,
কাহারও আসার প্রয়োজন নাই, তখন তাহার উপর নির্ভর করিয়া বসিয়া থাকাই ভালো। এখন ঠাকুর না আসিতে প্রফুল্লবাবু আমার উপর খুব একটা হত হইলেন। একটু থামিয়া পরে আবার গম্ভীরভাবে বলিলেন, নিশ্চয়ই ধীরেন্দার কারসাজি। একবার দেখিয়া আসিতে হইবে, এ ব্যাপার কি? এই কথা বলিয়া তিনি জামা কাপড় পরিয়া বাহির হইয়া গেলেন এবং বেলা প্রায় 1টার সময় ফিরিয়া আসিয়া বলিলেন যে ঠাকুরের কোনো সন্ধান পাওয়া গেল না। ধীরেনবাবু বাসা হইতে ভোরেই তিনি বাহির হইয়া গিয়াছেন, কিন্তু সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান করিয়া প্রফুল্লবাবু কোনো কিনারাই করিতে পারিলেন না। ব্যাপারটা কিছুই বুঝিতে পারিলাম না এবং নিতান্ত বিষণ্ণ মনে দিনটা অতিবাহিত করিলাম। আমাদের সৌভাগ্যক্রমে সন্ধ্যার কালে ঠাকুর একাকী আসিয়া উপস্থিত হইলেন। আমার শ্বশুরবাড়ির সদর দরজায় একখানা ঘর পূর্ব হইতে ঠাকুরের জন্য নির্দেশ করিয়া রাখা হইয়াছিল। সেখানে গিয়া তাহাকে বসাইলাম। সংবাদ পাইয়া শ্বশুর মহাশয় ঢাকা শক্তি ঔষধালয় প্রতিষ্ঠাতা মথুরমোহন চক্রবর্তী ও তাহার একজন বন্ধু ঠাকুরের সহিত দেখা করিতে আসিলেন। শ্বশুর মহাশয় ছিলেন বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শিষ্য। কে যেন তাহাকে বলিয়াছিলেন যে ঠাকুর লোকনাথ বাবা গুরু ভ্রাতা বেণীমাধব ব্রহ্মচারীর শিষ্য। কথাটা যে সত্য নয় তাহা আমি আমার শ্বশুর মহাশয়কে জানাইলাম, কিন্তু তথাপি তিনি ঠাকুরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করিয়াছিলেন স্মরণ আছে। বেণীমাধব ব্রহ্মচারী সম্বন্ধে অনেক কথাবার্তাই হইয়াছিল। তিনি জীবিত আছেন কিনা এবং থাকিলেও কোথায় আছেন ইত্যাদি বিষয়ে আলোচনা হইয়াছিল মনে আছে, কিন্তু সে দিনকার ঠাকুরের কথা স্পষ্টই কিছুই বুঝিতে পারি নাই। কিছুকাল পরে জানিতে পারিয়াছিলাম যে বেণীমাধব ব্রহ্মচারী বাবা ইহার পরেও কয়েক বৎসর জীবিত ছিলেন এবং ঢাকার অতি নিকট প্রসিদ্ধ লাঙ্গলবন্ধ নামক স্থানে অবস্থান করিতেছিলেন। বরদাবাবু ও হরিদাসবাবুর মুখে শুনিয়াছি যে একবারও তাহারা দুজনে এবং আরও 3-4 জনের মিলিয়া ঠাকুরের সমভিব্যবহার বেণীমাধব ব্রহ্মচারীর বাবাকে দর্শন করিয়া গিয়াছিলেন। ছোট একখানে ভাঙা কোঠায় বেণীমাধবের বাবা থাকিতেন। ঠাকুর সেই ঘরের নিকট আসিতেই তিনি বাহিরে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ও বেণীমাধব বাবা উভয় কিছুক্ষণ নীরব দাঁড়াইয়া রহিলেন। কোনো কথাবার্তাই হইল না। মিনিট 5 পর ব্রহ্মচারী ঘরের ভিতর প্রবেশ করিলেন এবং ঠাকুরও চলিয়া আসিলেন। বরদাবাবু আমাকে বলিয়াছিলেন যে বেণীমাধব বাবার চেহারা এত উগ্র মনে হইয়াছিল যে বেশি নিকটে যাইতে তাহার সাহস হয় নাই। একটু দূরে থাকিতেই তাহার ব্যাপারটা লক্ষ্য করিয়াছিলেন। সেই সময় বেণীমাধব ব্রহ্মচারী বাবার বয়স প্রায় 200 বৎসর হইয়াছিল। আমি অনেক সময় ভাবিয়াছি যে সেদিন শ্বশুর মহাশয়ের প্রশ্নের একটি স্পষ্ট উত্তর ঠাকুরের মুখ দিয়া বাহির হইল না কেন। বেণীমাধব বাবা যে লাঙ্গলবন্ধে আছেন তাহা তো ঠাকুর নিশ্চয়ই জানিতেন। নিঃসন্দেহে বলা যাইতে পারে যে বেণীমাধব ব্রহ্মচারী লাঙ্গলবন্ধে আছেন। এই কথাটি প্রকাশ হইয়া পড়িলে লোকনাথ বাবার আশ্রিত ভক্তেরা তাহাকে অতিষ্ঠ করিয়া তুলিতেন। আমার মনে হয় যে ইহা বোধ হয় বেণীমাধব বাবা নিতান্ত অনভিপ্রেত ছিল।
এবং সেই জন্যই ঠাকুর স্পষ্টই কিছু বললেন নাই। ক্রমে বেণীমাধব বাবার সংবাদ কতকটা প্রকাশিত হইয়া পড়িয়াছিল এবং শুনিয়াছি যে তাহার ফটো কেহ কেহ পাইয়াছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে লোকনাথ বাবার ভক্তেরা কেহই এই সংবাদ পান নাই। হরিদাসবাবু ও বরদাবাবুর নিকট এবং পরে ঠাকুরের মুখে এই সংবাদ পাইয়া তারপর আমি বহুবার মনে করিয়াছি যে কথাটি আমার শ্বশুর মহাশয়কে জানাইব, কিন্তু কেন জানি না কথাটা বলিয়া উঠিতে পারি নাই। এই না বলাটাকে কিন্তু একটা সাধারণ ভুল বলিয়া মনে করিতে পারিতেছি না। শ্বশুর মহাশয় এই সংবাদটি পাইয়া যে কতটা আনন্দিত হইতেন তাহা আমার অজানার কিছু ছিল না। আমিও খবরটা তাহাকে জানাইবার জন্য অত্যন্ত উদ্গ্রীব হইয়া উঠিয়াছিলাম, কিন্তু তথাপি কথাটা তাহাকে বলিতে পারি নাই। একদিন দুই দিন নয়, প্রায় 8-10 বৎসরেও কথাটা বলিয়া উঠিতে পারি নাই। ইহার মধ্যে অল্পাধিক 500বার আমার শ্বশুর মহাশয়ের সহিত সাক্ষাৎ হইয়াছিল। আরও আশ্চর্যের বিষয় এই যে হরিদাস বাবুও শ্বশুর মহাশয়ের সহিত বিশেষভাবে পরিচিত ছিলেন এবং হামেশাই তাহাদের দেখা সাক্ষাৎ হইত, কিন্তু হরিদাস বাবু কখনো কথাটি তাহাকে জানাইতে ইচ্ছা হইল না। এইরূপ অদ্ভুত ঘটনা আমার জীবনে অল্পই ঘটিয়াছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে বেণীমাধব বাবার অমোঘ ইচ্ছাতে এই সম্ভব হইয়াছিল। আজকের গল্পটা এইটুকুনি। আমি এটার পরবর্তী অংশ আপনাদের কাছে আবার পড়ে শোনাবো। আমার এই গল্পটা পড়ে শোনানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ারও করবেন। জয় রাম।